টুকু মুখ খোলে। কিছু একটা ভেবে ফালাক বলে, তার মানে আপনার এই গুপ্তধনের সাথে আমি জড়িত? জুলফিকার উত্তর না দিয়ে এবার মাটিতে মাথা এলিয়ে দিয়ে ওপর পানে চোখ রেখে বলে, বেশি চিন্তা করিস না, মাথায় চাপ পড়বে তো। আপনি আমার জীবনে থাকতে চিন্তা দূর হবে না। হবে রে, হবে রে মেহবুবা, দেখিস ঠিক হবে, সব চিন্তার দূর। নে এবার একটু ঘুমা, কাহিনী শুনতে শুনতে কয়েকবার ঝিমিয়েছিস। আপনি আমার ঘুমের সুযোগ নিয়ে হুস, জুলফিকার বোকা মানবীর পেছনে আঘাত করে না। তুই হলি সেই বোকা মানবী, তাই নিশ্চিন্তে একটা ঘুম দে। জোহরার জন্য কি শর্ত দিতে চেয়েছিলেন ওটা তো বললেন না? ও হ্যাঁ, জোহরাকে সুরক্ষিত দেখতে চাইলে তোকে আমার সাথে আবারও একইভাবে সংসার করতে হবে। বেশি না, বাচ্চা হবার দিন পর্যন্ত, তারপর তোর মর্জি। ফালাকের খটকা লাগলো। ওই দিন কি হবে তাহলে? বাচ্চা নিয়ে জুলফিকার খুন করে দেবে না তো? আতঙ্কের সাথে বলে, বাচ্চা হবার আগ পর্যন্ত কেন? কারণ তুই ওই দিনটার জন্যই আমার থেকে পালাতে চাস। জুলফিকার আমার গর্ভে আপনার সন্তান। আপনি এই সন্তানের বাবা, একবারও কি ওর জন্য দয়া মায়া কাজ করে না? যে নারী আমাকে পাষাণ বলে, কাফের বলে, সেই নারী আমাকে দয়ালু হতেও বলে। এক আমির মধ্যে তুই কতজনকে দেখতে চাস বলতো? ফালাক চুপ করে অন্যদিকে মুখ ঘোরালো। কিছুক্ষণ চুপ থেকে শুধু চোখ আওড়ালো উপরের দিকে। জুলফিকার শুয়ে থেকে দেখছে ফালাককে। জ্বলন্ত আগুনের তাপ ছড়িয়েছে চারদিকে। জুলফিকার প্রশ্ন করে, গরম লাগছে কি? ফালাক চোখটা ঘোরালো জুলফিকারের দিকে। মুখে কিছু না বলে চুপ করে বসে থেকে মিনিট 5 পর বলে, আপনার শর্তে রাজি। মহলে ফিরবো কখন? জুলফিকার আড়মোড়া দিয়ে বলে, এই সময় বের হওয়া যাবে না, স্বাধীন চৌধুরীর সাঙ্গুপাঙ্গু ঘুরছে। ভোরবেলা লোকজন মসজিদের দিকে গেলে আমরাও বেরিয়ে পড়ব। ফালাক গরমে মাথার কাপড় নাড়াতে থাকে। গরমে ঘেমে গেছে শরীর। পোয়াতি হওয়ার পর গরম সহ্য হয় না। জুলফিকার শুকনো তালপাতা এনে বলে, শুয়ে পর, আমি বাতাস দিই। ফালাক অবাকের সাথে চেয়ে থেকে বলে, সেবা করে মন জোগানোর চেষ্টা করছেন, এসব ব্যর্থ চেষ্টা আপনার। জুলফিকার সেই বোকা হাসিটা দিয়ে বলে। কিছু চেষ্টা ব্যর্থই হোক। ফালাক চুপ করে মাথা এলিয়ে দিল মাটির দেয়ালে। জুলফিকার বলে, মাথা থেকে ওড়না সরা, বাতাস লাগবে গায়ে। কোনো দরকার নেই। জুলফিকার শুনল না, বরং খুলে দিল মাথা থেকে ওড়না। ফালাক একটু ইতস্তত হলো। এখন তাদের সম্পর্ক আগের মতো নেই যে ফালাক স্বাভাবিক থাকবে। জুলফিকার ওড়না নিয়ে নিজের পাশে রেখে ফালাককে শুইয়ে দেয় মেঝেতে। ফালাক উঠতে নিলে জুলফিকার শাসিয়ে বলে, একদম অবাধ্য হবি না। বলেই ফালাকের মাথায় হাত দিয়ে বিলি কেটে দেয়, আরেক হাত দিয়ে বাতাস। ফালাক চেয়ে আছে জুলফিকারের দিকে। এই লোকটা কি আসলেই খারাপ? মুখের ভঙ্গি তো এমন না। ছলনা কি এতটাও নিখুঁত করা যায়? কই, নিশাত খানের অভিনয় তো কতবার দেখলো। এক জায়গায় অভিনয় করতে গিয়ে সফল হতে বারংবার চেষ্টা করেছে। সেখানে অভিনেতা না হয়েও কিভাবে নিখুঁত অভিনয় করে জুলফিকার। ভাবতে ভাবতে চোখ বুঝে এলো ঘুমের দেশে পাড়ি দিল ফালাক। কিন্তু বেশিক্ষণ ঘুম হলো না। কিছু একটা শব্দ পেয়ে চোখ মেলে দেখে জুলফিকার নামাজ পড়ছে। সালাম ফিরিয়ে মোনাজাত ধরেছে মাত্র, ফালাক বিপাকে পড়ল। যারা কুফরি কাজে লিপ্ত তারা কি নামাজে বিশ্বাসী? জানে না ফালাক। শুধু ভেবে উঠে দাঁড়ালো। জুলফিকার নামাজ শেষ করে পেছন ফিরে বলে, আজান দিয়েছে মাত্র, বাসায় যাবেন না? নামাজ পড়বি না? তুই তো পরিবর্তন হয়েছিস, পর্দা করিস, নামাজ পড়িস ঠিক মতো। এখানে পানি পাবো কোথায় অজুর জন্য? ব্যবস্থা আছে। বলেই বোতল আনলো, যেখানে প্রায় 5 লিটার পানি। বোতল এগিয়ে দিয়ে বলে, উজু করে নামাজ পড়ে নে, আমি বাইরে থেকে ঘুরে আসি। বলা তো যায় না কখন কে হামলার প্রস্তুতি নেয়, সঙ্গে তো আবার তুই আছিস। আপনি একা থাকলে সমস্যা হবে না? না, কারণ নিজের জন্য যুদ্ধ করতে শিখেছে, কিন্তু একসাথে 3 জনের ভার নিয়ে যুদ্ধ করতে শিখিনি। ফালাক চমকালো। অনাগত সন্তানকে তাদের সাথে গণনা করা হলো। পেটে হাত দিয়ে জুলফিকারের যাওয়া দেখছে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, মুছে অজু করতে থাকে। ফালাক অজু করে নামাজ পড়ছে। জুলফিকার মুখে কালো রুমাল বেঁধে বাইরে এসে সুযোগ বুঝে আশপাশটা ভালো করে দেখে না কেউ নেই। একটু পর রাস্তার ধার দিয়ে লোকজনে যাতায়াত বাড়বে। গুহার মধ্যে ঢুকতে যাবে কিছু একটা ভেবে জঙ্গলের মধ্যে থাকা খই গাছ থেকে ডাল ছিঁড়ে হাতে নেয়। ওটা নিয়ে গুহার মধ্যে প্রবেশ করে। ফালাক কালো কাপড়টা ভাঁজ করে একটা বাক্সের ওপর রাখে। জুলফিকার নেই বুঝে বাক্সে হাত দিতে যায়, কিন্তু পেছন থেকে জুলফিকার জানায়, ওটাতে স্বর্ণ মুদ্রা। ফালাক পিছনে ফিরে বলে,
আমরা বাসায় যাব কখন? এই তো যাবো, নে এগুলো খেয়ে নে। জঙ্গলে বাদাম গাছ, খই গাছ, এগুলো কেউ দেখে না? বুড়ির আত্মার ভয়ে কেউ আসে না। কেন এই ভয় ওদের মনে গেঁথে দিয়েছেন? যাতে আমাদের এই জঙ্গলটায় না আসে। এটা আপনাদের? হুম। ফালাক খই খুঁড়ে খাচ্ছে। শরীর কিছুটা ভালো লাগলে উঠে দাঁড়িয়ে বলে, একটা প্রশ্ন ছিল। বল। আপনি কেন আমাদের সন্তানকে শেষ করতে চান? জুলফিকার মলিন হেসে বলে, হাতে সময় কম, দ্রুত এখান থেকে চল। আমার প্রশ্নের উত্তর দিন। উত্তর নেই আমার কাছে, কারণ তোরাই আমার হয়ে উত্তর সাজিয়েছিস। আমরা? হ্যাঁ তোরা, আর কিছু বলবো না, চল এবার। বলেই হাঁটতে শুরু করে জুলফিকার। ফালাক ভাবছে জোহরার কথা, এখানে নেই তাহলে মেয়েটা কোথায়? ওকে হাতে না পাওয়া অবধি জুলফিকারের কথা মানতে হবে। জুলফিকারের পেছন পেছন হাঁটছে ফালাক। জুলফিকার নিজ মনে সামনে তাকিয়ে হাঁটছে আর জুলফিকারের মুখের দিকে চেয়ে আছে ফালাক। মানুষটিকে বোঝার চেষ্টা করছে সে, বুঝতে পারছে না এটা ব্যর্থ চেষ্টা নাকি সার্থক। সওদাগর মহলে প্রবেশ একসাথে করলো জুলফিকার ও ফালাক। পাহারাদার ওনাদেরকে দেখে খুশি হয়ে সালাম দেয়। জুলফিকার উত্তর দিয়ে ভেতরে ঢুকছে। বাড়ির মধ্যে ঢুকতেই সবার নজরে পড়ল। রুবেদা এগিয়ে এসে বলে, তোরা কোথায় ছিলি? আমরা একটু বাইরে হাঁটছিলাম আম্মি জান। জুনায়েদ সওদাগর খবরের কাগজ বন্ধ করে ওদের দিকে চোখ রেখে বলেন, এখন সব ঠিকঠাক? জি আব্বি জান, সব ঠিকঠাক। ফালাক ভ্রুকুচকে তাকালো। রুবাইদা প্রশ্ন করে, কিসের কি ঠিকঠাক? পরে বলবো তোমাকে। তোমরা তাহলে বিশ্রাম নাও, আজ তোমাকে শোরুমে যেতে হবে না। জুলফিকার রাজি হলো। ফালাককে চোখের ইশারা করে সিঁড়ি দিয়ে চলে গেল। ফালাক নিজেও পেছন পেছন গেল। রুবাইদা দ্রুত এসে প্রশ্ন করে, কি হলো ব্যাপারটা? চৈতালি ও লিটন সওদাগর এগিয়ে আসলেও ঘটনা শুনতে। ফরিদা ও জুবাইর সওদাগর চলে গেল নিজেদের ঘরে। জুনায়েদ সওদাগর বলেন, ফালাককে ভালো কবিরাজ দেখিয়েছে জুলফিকার। ব্যাপারটা তো ভালো, আমাদের কেন জানাওনি? কারণ এগুলো গোপন রাখতে হয়, বেশি প্রকাশ করতে নেই। আচ্ছা, আমি তাহলে রান্না বসাই, তুমি শোরুমে যাবে তো? চৈতালি উঠে বলে, চল বড় আপা, বসে থেকে লাভ নেই, আরো দেরি হবে। তামান্না আর চিত্রা নিজেদের মতো তৈরি হয়ে আসলো। চিত্রা হাতে ব্যাগ নিয়ে বাইরে আসতে আসতে বলে, আমি গেলাম পড়াতে, আজ দেরি হয়ে গেল, পিচ্চিটা অপেক্ষা করছে। লিটন সওদাগর বলেন, সাবধানে যাবি। চিত্রা পেছনে ফিরে কোমরে হাত রেখে বলে, আমি কি বাচ্চা যে এইটুকু পথ যেতে পারবো না? বাবা হয়ে আমি, আমার চিন্তা বুঝবি না তুই। আচ্ছা বাবা, আমি সাবধানে যাব। চিত্রা দরজার দিকে এগোতে নেবে তাহের এসে বলে, আমি দিয়ে আসবো। চিত্রা বিরক্তির চাহনি প্রকাশ করে বলে, কোনো দরকার নেই। আমি এই পথেই যাচ্ছি আর্তের কাজ দেখতে। নিজের পথে নিজে চলুন, আমাকে আমার মতো চলতে দিন। আমার সাথে এমন ব্যবহার করে তুমি কি খুব শান্তি পাও? আসলে আপনাকে নিয়ে আমার মধ্যে কোনো শান্তি অশান্তি কাজ করে না, আমি আপনার বিষয়ে চিন্তা করিই না। এখন আমি আসি। চিত্রা চলে গেলে তাহের নরম চাহনিতে দেখতে থাকে চিত্রাকে। তাহেরের এই চাহনি দেখলো তামান্না। ভাইয়ের কাছে এসে বলে, ভাইয়া। তাহের চোখ মুছে পেছন ফিরে। দৃশ্যটা এড়ায়নি তামান্নার থেকে। অবাক হলো ব্যাপারটায়। তাহের প্রশ্ন করে, বলো। তোর কি কিছু হয়েছে? না, আমার কি হবে? তুই আগের থেকে অনেক বদলেছিস। আগে সে বেপরোয়া ভাব তোর মধ্যে নেই, কিন্তু এখন আছে উদাসীন ভাব। এগুলো কেন হচ্ছে তোর? আমার পরিবর্তন হওয়াটা ভালো লাগছে না। অবশ্যই ভালো লাগছে ভাইয়া, আমি তোর বোন। আমি খুব খুশি তুই পরিবর্তন হতে চাস, কিন্তু এর বিনিময়ে তুই কষ্ট পেলে আমিও কষ্ট পাই। পাগলি বোন আমার, আমি কষ্ট পাচ্ছি না। তোকে দেখে অনেক পরিবর্তন লাগে। বাস্তবতা বুঝতে শিখেছি, তাই পরিবর্তন হতে চাই। আসলে তো তাহের চিত্রার প্রেমে নিজেকে পরিবর্তন করেছে। ইদানিং মর্জিনাও নিজের ভয় কাটিয়ে বাড়িতে এদিক ওদিক যেতে পারে। এদিক ওদিক যাওয়া বলতে কাজের জন্যই যেত, কিন্তু আগে ভয়তে ভয়তে এখন সেই ভয় নেই। তাহেরের পরিবর্তন মর্জিনার ভয় কাটিয়েছে। তাহেরকে এখন ভালো বলেই মানতে থাকে সবাই। এতগুলো মানুষ তাহেরের পরিবর্তন লক্ষ্য করলেও ফরহাদকে নিয়ে পড়ে থাকা চিত্রা এখনও জানতেই পারেনি তাহের কতটা পরিবর্তন হয়েছে। সে তো ধরেই নিয়েছে তাহের এখনও মেয়েদের উত্ত্যক্ত করে। মেয়েদের পেছনে ঘোরার স্বভাবটা এখন যে তার নেই এটা চিত্রা জানলই না। সময় নেই তার হাতে। ঘরে এসে ফালাক জুলফিকারের দিকে চোখ স্থির রেখে বলে, আপনার কথা মতো এলাম, এবার কি করতে হবে বলুন।
ইয়া হাবিবি, বাসর করবি না বউ? হঠাৎ চেঁচিয়ে বলে মুস্কি হাসে জুলফিকার। ফালাক একটু কেঁপে উঠলেও পর মুহূর্তেই স্বাভাবিক হয়ে বলে, আপনি আসলে কি চান? এটা আমি কাউকে বলিনি আজ অব্দি। আপনি আমার জীবনটা শেষ করে দিলেন। তবুও তো আমার জীবনের সাথে জড়িত রেখেছি তোর জীবন শেষ করতে। ভেবে দেখ কতটা উদার হলে নিজের জীবনের সাথে জড়িত রেখে কাউকে শেষ করা যায়। ঘৃণা করি আপনাকে আমি। ভালোবাসার মতো কাজ এখনো করিনি যে তোর থেকে ঘৃণা ব্যতীত কিছু পাবো। ফালাক ঘৃণাভরা চাহনি নিয়ে বলে, আপনার এই আত্মবিশ্বাস, অহংকার, কথায় কথায় জিতে যাওয়া সব কিছু যেদিন নিঃশেষ হয়ে যাবে সেদিন আপনি পারবেন তো এমন চাহনি বজায় রাখতে? জুলফিকার এগিয়ে আসে ফালাকের দিকে। ফালাকের সামনে দাঁড়িয়ে মুখটা হাত দিয়ে ছুঁয়ে দেখছে। ফালাক সরানোর চেষ্টা করে বলে, আমাকে ছুতে বারণ করেছি আমি। তুই বারণ করলেই কি আমি শুনবো? কথা ঘোরাতে আপনি খুব পারদর্শী। আমার সাথে জবান চড়াতে তুই খুব পারদর্শী। ফালাক সরে গিয়ে বিছানায় বসে। জুলফিকার আলমারি খুলে নিজের জন্য পাঞ্জাবি নিয়ে বলে, ভবিষ্যৎ আমাকে কি দেখাবে এটা ভাবলে আমার বর্তমান শেষ হয়ে যাবে ভাবনার কাছে হার মেনে। এই যেমন আমি জানি আমাকে মরতে হবে, সকল মানব জাতির মৃত্যু লেখা আছে, আমারও আছে। সেই মরণের কথা চিন্তা কিন্তু কেউ মাথায় রাখে না। দিন শেষে সবাই নিজস্ব পেশা নিয়ে ব্যস্ত থাকে হাজারো ভাবে। আল্লাহর কথা মনে রাখে কয়জনে? যে রাখে তার মধ্যেও অনেক ঘাপলা আছে রে। আমরা বর্তমানে বিশ্বাসী হলেও ভবিষ্যৎ নিয়ে ভাবিনি। যদি ভাবতাম তাহলে ভবিষ্যতের শেষ পর্যায়ের কথা সবার আগে মগজে গেঁথে রাখতাম। কথাটুকু বলেই চলে গেল গোসলের জন্য। ফালাক বসে থেকে সুন্দর শুধু মনে মনে বলে, এই লোকের শুধু কথায় কথায় জিতে যাওয়া, হারতে তো তাকে হবেই। মর্জিনা এলো খাবার নিয়ে। ভাবি, খাবার আনছি। বিয়ের পর থেকে ফালাককে সবার মতো মর্জিনাও ভাবি বলেই ডাকে। ফালাক পাশ ফিরে মর্জিনাকে দেখে চুপ করে আছে। টেবিলের ওপর খাবার রাখতেই ফালাক বলে, ফরহাদ ভাইয়ের সাথে তোমার কথা হয়? মির্জাফর ভাই তো আমার সাথে দেখাই দেয় না। যদি দেখা হয় তাকে জানিয়ে দিও আমি এই বাসায় আছি। আচ্ছা। বেখেয়ালে বলে আবারও থেমে বলে, তুমি কি এতদিন ভাইয়ের কাছে ছিলে? সাথে কমলা কাকি ছিল। গ্রামের ওই কামলা কাকি যার দাঁত ভাঙা? হুম। আল্লাহ, কি বলো? এগুলো জুলফি ভাই জানে? আমি জানি না সে কি জানে আর না জানে। আমাকে তো এটাই জানতে হবে সে আসলে কতদূর কি জানে। এগুলো জেনে তুমি কি করবা? কিছু না, তুমি যাও পড়তে বসো। জিসান ভাইয়ের কাছে যেতে হবে। ওনার কাপড় চোপড় ধুয়ে না দিলে আবার আমাকে এসে গলা টিপে ধরবে। তাহলে যাও। মর্জিনা চলে গেল। ফালাকে এদিক ওদিক চোখ রেখে ভাবলো একবার জুলফিকারের এই আলমারির ভেতরে হাত দেবে। কখনো এটাতে কি আছে দেখেনি, সেরকম মানসিকতা তৈরি হয়নি তো। তাই এখন সুযোগ বুঝে উঠে দাঁড়ালো। কিন্তু যাওয়ার আগে জুলফিকার গোসল সেরে বাইরে আসলো। ফালাক একবার জুলফিকারের মুখের দিকে চাইলো। জুলফিকারের ঠোঁটে ঝুলে আছে সেই হাসি, মায়াবী হাসি, ফালাককে তার প্রেমেতে উন্মাদ করবার মতো। ফালাকের কাছে এসে বলে, বালতিতে আমার জামা কাপড় আছে, ধুয়ে দিবি। আমি পারবো না। স্বামীর জামা কাপড় ধুয়ে দিবি, এটাতে না করবি না। অধিকার দেখাবেন না। জুলফিকার চ করে হাঁটা শুরু করে আয়নার দিকে আর বলে, দয়া করে এখন আবার নাটক শুরু করিস না, এত প্যান প্যান ভালো লাগে না। ফালাক বিরক্তি চাহনি দিল, গা ঝাড়া রাখ দেখিয়ে বলে, তাহলে আমাকে যেতে দিন। কোথায় যাবি? সুরমা হাতে নিয়ে বলে। ফালাক কথা বলছে আর জুলফিকার চোখে সুরমা দিচ্ছে। ফালাক বলে ওঠে, আপনার থেকে বহু দূর, যেখানে গেলে আপনার মুখোমুখি আর হতে পারবো না। চোখে সুরমা দেওয়া শেষ করে মৃদু হেসে পেছন ঘুরে বলে, এমন জায়গা তুই খুঁজতে খুঁজতে জীবন শেষ করে দিলেও পাবি না খুঁজে। কিছু চাওয়ার পাওয়ার উপর আলাদা হক জমানো থাকে, সেই হক থেকে নিজেকে মুক্ত করা কঠিন। ফালাক চুপ করে রইল। জুলফিকার ঢিলা ঢালা একটি মিক্সি দিয়ে বলে, যা গোসল করে কিছু খেয়ে একটা ঘুম দে, শরীর ভালো থাকবে। আমারও খুব ঘুম পাচ্ছে। ফালাক কথা না বাড়িয়ে গোসলের জন্য যায়। জুলফিকার গলা উঁচিয়ে বলে, আমার পোশাক ধুয়ে দিবি, আর শোন, বউ বউয়ের মতো থাকবে। বেশি চোপা চালালে পা খোড়া করে ঘরে রেখে দিব, তাও দূরে রাখবো না। ফালাক শব্দ করে গোসলখানার দরজা লাগিয়ে দিল। জুলফিকার হারমোনিকা নিয়ে ব্যালকনিতে আসে। ঠোঁটের গোড়ায় হারমোনিকা রেখে বাজাতে শুরু করে। ছাদের উপরের কবুতরগুলো উঠতে থাকে হারমোনিকার শব্দে। ওরা অভ্যস্ত এই শব্দ শুনে ছাদে ওড়াউড়ি করতে। নিচে সবাই এই সুর শুনে সময়টুকু উপভোগ করে। কিছুক্ষণ পর ফালাক বের হয় গোসল করে।
সাথে একটা বালতিতে কাপড় নিগড়িয়ে রাখা। জুলফিকার ব্যালকনিতে থেকে এসে দেখে বালতিতে জামা কাপড় আছে। ওগুলো নিয়ে দরজার বাইরে রেখে ডাক দেয়। মুরজি, মর্জিনা দৌড়ে আসে। জুলফিকার বলে, তোর ভাবি জামাগুলো ধুয়ে রাখছে, তুই ছাদে মেলে দে। আর হ্যাঁ, কাপড় শুকালেই নিয়ে এসে গুনে গুনে মিলিয়ে ভাঁজ করে আমার কাছে দিবি। জি ভাইয়া। বালতি নিয়ে গেল মর্জিনা। মর্জিনা যেতেই জুলফিকার ভেতরে প্রবেশ করে। ফালাক প্রশ্ন ছুঁল। ওর কাজ ঠিকমতো করতে জানে, এত হুকুমদারি করা লাগে না। জুলফিকার কথা না বাড়িয়ে দরজা ভেতর থেকে লাগিয়ে দিল। ফালাক মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরে আসে। জুলফিকার এগিয়ে এসে খাবারের থালা দেখে। ঢাকনা সরিয়ে দেখলো তাতে ডিম সিদ্ধ, ভেজা বাদাম, খেজুর, রুটি ও সবজি আছে। সকালে ভেজানো বাদাম খেজুর এখনো খায়নি জুলফিকার। কাঠবাদাম ও আখরোট ভেজানো খায়। ফালাক নিজের মতো এক কোনায় বসে আছে। জুলফিকার খাবার দেখে পেছন ফিরে আদুরে সুরে ডাক দিল। মেহবুবা। উত্তর দিল না ফালাক। উত্তর না পেয়েই আবারও ডাক দিল। মেহবুবা। এবারও উত্তর দিল না। ইচ্ছে করেই এমন করছে ফালাক। জুলফিকার পেছন ফিরে বলে, ডাকছি তো আমি। শুনছি তো আমি। স্বামী ডাকলে উত্তর দিতে হয় না? না, হয় না। মুখে মুখে তর্ক করবি না। কি করবেন? জোহরার মতো আমাকেও গায়েব করে দেবেন? যেখানে আমার কাছে বন্দিনী হয়ে আছিস সেখানে গায়েব করে আর কি হবে? ফালাক কিছু বলতে গিয়েও থেমে যায়। জুলফিকার খাবারের থালা এগিয়ে দেয়, এনে বলে, খাইয়ে দে। আমি পারবো না, আপনি নিজেই খান। আজ আমার নিজের হাতে খাবার তুলতে মন চাইছে না। তাহলে না খেয়ে থাকুন। কি পাষাণ তুই! স্বামী না খেয়ে বসে আছে আর তুই নির্বিকার। এই তোর ইসলামিক মানসিকতা? ফালাকের চোখে পানি জমে। আফসোস করে বলে, আপনার মতো পাপী মানুষ যখন ধর্মের কথা বলেন তখন সবকিছু ছলনার লাগে। জুলফিকার কথাগুলোকে গাঝাড়া দিয়ে বলে, বাদ দে সবকিছু, আমি বলছি খাইয়ে দে। আপনার এত কিছুর পর মনে হয় আমি খাইয়ে দিব? যদি কিছু খাইয়ে দিতে হয় তবে সেটা বিষ। জুলফিকার চোখ বন্ধ করে নেয়। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে কথাটুকু সহ্য করে নেয়। চোখ মেলে বলে, তোর এক এক বলি বিষের থেকেও বেশি জর্জরিত করে দেয় এই দেহকে। তবে যাই হোক, আমার এই বুলি আপনার শরীরকে আরো বেশি জর্জরিত করে দিই। বিছানার উপর থালা রেখে ফালাকের নিকট এসে ফালাকের চোয়াল ধরে বলে, জবান দিয়ে এমন বাক্য ব্যয় করতে নেই যেটা পরে নিজের মনের সাথে গেঁথে গিয়ে হাহাকার করতে হয়। একটু সামাল দিয়েও চলতে হয় মেহবুবা। ফালাক হাত ছাড়ানোর চেষ্টা করে। জুলফিকার নিচ থেকে ছেড়ে দেয়। ফালাক কান্নারত কণ্ঠে বলে, আপনি আমার সব কেড়ে নিলেন। এটুকু অধিকার আমার আছে। ফালাক চুপচাপ বসে পড়ল বিছানায়। জুলফিকার খাবারের থালা আবারও ধরে ফালাকের সামনে। খাবারের প্রতি অবজ্ঞা আনতে নেই, এটা আমার থেকে ভালো তুই জানিস। ফালাক না পেরে থালা নিয়ে রুটি ছিঁড়ে সবজি মিশিয়ে দিল জুলফিকারের দিকে। জুলফিকার ওটা নিজের হাতে নিয়ে ফালাকের মুখে দিয়ে বলে, খালি পেটে আগে আমি খেজুর আর বাদাম খাই। ফালাক খাবারটুকু মুখে নিয়ে জুলফিকারকে খেজুর দিল, তারপর বাদাম। দুজনে দুজনকে খাইয়ে দিচ্ছে। ফালাকের চোখে মুখে আগের মতো ভালোবাসা প্রকাশ পায় না, কিন্তু বর্তমানে ঘৃণাটাও স্পষ্ট নেই। শুধু আছে কিছু হারানোর বেদনা। খাবার শেষে ফালাককে বিছানায় শুইয়ে দেয়। গায়ের ওপর কাঁথা দিয়ে বলে, ঘুমা একটু। ফালাকের মাথায় হাত বুলিয়ে দেয়। ফালাক একটু ঘাবড়ে গিয়ে বলে, আমার সন্তানের কিছু। ফালাকের ঠোঁটে আঙুল ছুঁয়ে বলে, ওটা আমারই প্রাণ। ফালাক চিনতে পারছে না এই জুলফিকারকে। অন্যদিকে ফিরতে নিলে জুলফিকার হাত দিয়ে নিজের দিকে ফিরিয়ে নেয়, নিজের বুকের উপর রেখে বলে। ফালাক আর নড়ল না, ঘুমিয়ে পড়েছে ধীরে ধীরে। জুলফিকার যে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একসময় দুজনেই ঘুমের রাজে পাড়ি জমালো। সেই সকালে ঘুমিয়েছে আর মাত্র জোহরের আজানে চোখ মেলল ফালাক। চোখ মেলেই সে দেখতে পায় তার মাথা এখনও জুলফিকারের বুকে লেপ্টে আছে। জুলফিকারের শক্তপোক্ত হাত তার পিঠের ওপর চেপে আছে। জুলফিকার এখনও ঘুমে। মুখটা দেখছে ফালাক। ঘন কালো লম্বা দাড়িগুলো, উপরের টানা লম্বা মোচ আর মাঝে কালচে ঠোঁট। ফালাক জানে এই ঠোঁট কখনো ধূমপান করেনি। এমন বাজে নেশা নেই জুলফিকারের, কিন্তু একটাই তো অপরাধ যেটা মাফ করার যোগ্য না। কালো জাদু এই পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কাজ। এটাকে মানুষের ক্ষতি ছাড়া উন্নতি আনতে পারে না।
তাছাড়া নিজের মাকে খুন করা ব্যক্তিকে কিভাবেই বা মেনে নেবে। তবে ফালাক এটাও জানে তার বাবা কোনো সৎ ব্যক্তি না। ফালাকের অল্প স্বল্প মনে আছে তার মায়ের আর্তনাদ। রুবাইদা নিজেও তো আগে জানিয়েছে ফালাকের মা কতটা ভয় পায় ফালাকের বাবাকে। লোকটার থেকেই তো বাঁচাতে মেয়েকে আনা। ফালাক অতটাও বিশ্বাস করে না জোহরাকে। ফালাকের দিকে চেয়ে মনে মনে বলে, আমি জানি আপনি ব্যতীত আরও ব্যক্তি আছে যারা এসব পাপ কাজে লিপ্ত। আমার চোখের সামনে ধুলো ছড়ানো হয়েছে। আমি এক এক করে সব সম্পর্কে জানবো। কেন আমার বাবা আমার মাকে অত্যাচার করত, কেন আমার মা পালাতে চাইলো, আর কেনই বা আপনি আমার মাকে খুন করলেন, সব কিছু আমাকে আরও ভালোভাবে জানতে হবে। একটু থেমে জুলফিকারের মুখটা দেখে বলে, এই মুখে পাপের আবছায়া নেই, কিন্তু নিজ কানে এই মুখ দিয়ে গোপন কথা জানার পর কিভাবেই বা সবটা বিশ্বাস করি এই মুখটাকে। ফালাকও উঠতে চাইল কিন্তু পারল না জুলফিকারের হাতের বাঁধনের ফলে। তবুও চেষ্টা করছে ওঠার। বিরক্তির সাথে চোখ মেলে জুলফিকার বলে, কি হয়েছে? আজান দিচ্ছে, নামাজ পড়তে হবে। জুলফিকার ব্যালকনিতে চোখ রাখে। অতিরিক্ত রোদের তেজ চোখ খিচিয়ে বন্ধ করে বড় হামি তুলে আবার ভালোভাবে চোখ মেলে এতক্ষণে ঘুম ভাঙার প্রস্তুতি নিল। ফালাক চেয়ে চেয়ে দেখল তার মাথাটা জুলফিকারের বুকেতে থাকার কারণে জুলফিকারের ডান হাত এখনও একদিক হয়ে আছে। জুলফিকারের হাত ব্যথা করছে কিন্তু বুঝতে দেয়নি, বরং মুচকি হেসে বলে, বিড়াল ছাড়ার মতো চোখ তোর, সেই চোখ দিয়ে বাঘের মতো চাহনি দিস কেন? ফালাক ভ্রু কুচকে বলে, কি? তোর এই ঘোলাটে সুন্দর চোখে মায়াবী রূপ প্রকাশ পায়, কিন্তু তুই আমাকে সব সময় রাগ দেখাস। ফালাক বিরক্ত হয়ে বলে, হাত সরান, আমি উঠবো। আমার বুকে মাথা রেখে আছিস,